হ্যালো স্টুডেন্টস, আবারও চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টের নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা মক টেস্ট 10 বা প্র্যাকটিস টেস্ট 10 নিয়ে ডিসকাস করব। যে সমস্ত স্টুডেন্টস পুরনো তারা তো আমার জানোই, এবং যে সমস্ত স্টুডেন্টস নতুন আজকে প্রথম আমার ক্লাস দেখছো, প্রথম ভিডিও আমার চ্যানেলে, তাদের জন্য বলে রাখি পর্ষদের তরফ থেকে যে 10টা মডিউল রেডি করা হয়েছে। সেই 10টা মডিউলের ভেতরে অনেকগুলো করে সাবসেকশন রয়েছে, এবং আমাদের কাছে এবং আমাদের একাডেমির তরফ থেকে প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে ইন্ডিভিজুয়ালি ডেসক্রিপটিভ পার্ট এবং যত ধরনের সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন হয় সেই ধরনগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এক একটা সাবসেকশন। ঠিক এইভাবে অনেকগুলো সাবসেকশন নিয়ে এক একটা মডিউল এবং 10টা মডিউল এইভাবেই রেডি করা হয়েছে, বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে সেপারেটলি। যে স্টুডেন্ট যে ভার্সনে পেতে চাইছো, উপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিভাবে তোমরা পাবে। আর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখছি ক্লাসটা শুরু করার আগে, মক টেস্ট 1 থেকে মক টেস্ট 10 অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে দুটো ভার্সনেই রেডি, ইংলিশ এবং বেঙ্গলি। যে ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল ভার্সন নিতে চাইছো সে সেটা অবশ্যই আমাকে জানিও, সেরকমভাবে পাঠিয়ে দেওয়া হবে। কোনো স্টুডেন্ট যদি চাইছো দুটো ভার্সনেই, সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকছি। আমরা দেন তোমাদেরকে কিন্তু ঠিক সেইভাবেই গাইড করব এবং নোটস প্রোভাইড করব এবং পাঠিয়ে দেব। ওকে, তো আজকে আমরা আলোচনা করছি মক টেস্ট 10 নিয়ে। এর আগে 10টা মানে 9টা মডিউল টোটাল রেডি। এক একটা মক টেস্ট বা প্র্যাকটিস সেটে আমাদের 60টা করে কোশ্চেন রয়েছে, এবং 60টা কোশ্চেনই কিন্তু টোটালি 10টা মডিউলকে বেস করে রেডি করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে এনভায়রনমেন্টাল স্টাডিজ হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, যেখানে আমাদের বায়োলজিও পড়তে হচ্ছে, জিওগ্রাফিও পড়তে হচ্ছে, ফিনান্সও পড়তে হচ্ছে, কমার্সও পড়তে হচ্ছে, লও পড়তে হচ্ছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ফিজিক্সও পড়তে হচ্ছে, কেমিস্ট্রিও পড়তে হচ্ছে। তো সুতরাং যেহেতু এনভায়রনমেন্টাল স্টাডিজ একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, সেই জন্য এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল ফিজিক্স, এনভায়রনমেন্টাল ল, এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত কিছু 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 টপিক কিন্তু আমাদের এই মক টেস্টের মধ্যেও রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজের অনেক টার্ম তোমরাও দেখে থাকবে যে বাংলায় না ঠিক বোঝা যায় না, সাইড বাই সাইড ইংলিশে যদি আমরা সেটা টার্মটা দেখি তাহলে কিন্তু সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো সেই জন্য আজ থেকে আমি একটা জিনিস স্টার্ট করছি, যে এর আগে যারা নিয়েছো ঠিক আছে কোনো অসুবিধা নেই, আজ থেকে যারা যারা আমার কাছে মক টেস্ট গুলো নেবে, আমি কিন্তু দুটো ভার্সনেই আমি মক টেস্ট গুলো পাঠিয়ে দেবো। যে যে ভার্সনেই চাও না কেন, ইংলিশে চাইলে আমি বাংলাটাও পাঠিয়ে দেবো, ইংলিশটা তো অবশ্যই পাঠাবো, তার সাথে সাথে বাংলাটাও পাঠাবো। আবার যদি কেউ বেঙ্গলি ভার্সনে চাও মক টেস্ট, দেন আমরা ইংলিশ ভার্সনটাও পাঠিয়ে দেবো। এটার জন্য যাতে তোমাদের বেঙ্গলিটা পড়তে গিয়ে যদি কোনো জায়গায় একটু আটকে যাও, তাহলে যদি ইংলিশ ভার্সনের টার্মটা দেখে বুঝতে পারো অ্যাকচুয়ালি এটা কি কোশ্চেনটা বলতে চাইছে। কারণ যেহেতু কি বেশ কিছু কোশ্চেন আমাদের ইংলিশ থেকে গুগল ট্রান্সলেট করে বেঙ্গলিতে দেওয়া হচ্ছে, তো এক দুটো স্টুডেন্টের বা কিছু স্টুডেন্ট আমাদেরকে বলেছে যে একটু বুঝতে অসুবিধে হচ্ছে। তো সেই জন্য আজ থেকে আমরা দুটো ভার্সনেই কিন্তু মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। আর ঠিক আগের প্রসেসেই আমরা কিন্তু নোটস প্রোভাইড করে থাকছি, যেভাবে তোমরা আগে মডিউল নিয়েছো ঠিক সেরকম ভাবে তোমরা মক টেস্ট গুলো পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, ক্লাস শুরু করার আগে অনেক বেশি কথা বলে দিলাম, আর বেশি দেরি না করে সোজা চলে যাব কোশ্চেন গুলোতে। প্র্যাকটিস সেট 10 এর প্রথম কোশ্চেনটি হলো, যে বায়ুমণ্ডলীয় স্তরে উত্তর এবং দক্ষিণ আলো, যেটাকে নর্দার্ন এবং সাউদার্ন লাইটও বলা হয়, সেটা দেখা যায়। অপশন আছে থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি ট্রপোস্ফিয়ার। সঠিক অ্যান্সারটি হলো থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলে আর্গনের প্রধান উৎস কি? ব্যাকটেরিয়া জনিত কার্যকলাপ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জীবাশ্ম জ্বালানির পোড়ানো নাকি শিলার তেজস্ক্রিয় ক্ষয়। সঠিক অপশনটি হলো শিলার তেজস্ক্রিয় ক্ষয়। পাথরের বা রকের, যেটাকে আমরা শিলা বলছি, তার যখন রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে আর্গন উৎপন্ন হয়। কোশ্চেন নাম্বার 3, কোন ধরনের ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে, যেটি কিনা সক্রিয় শব্দ হ্রাসের নীতির উপর ভিত্তি করে তৈরি? শব্দ নিরোধক, শব্দ শোষণ,
শব্দযুক্ত সরঞ্জাম নাকি শব্দ বাতিলকারী হেডফোন? সঠিক অপশনটি হলো শব্দ বাতিলকারী হেডফোন। ওকে, এটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি যাতে তোমাদের উত্তরগুলো বুঝতে সুবিধা হয় এই ক্লাসে। শব্দ বাতিলকারী হেডফোন বা যে কোনো হেডফোন যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সক্রিয় শব্দটাকে অনেকটাই আমরা রিডিউস করতে পারব। 1952 সালের লন্ডন ধোঁয়াশা বা লন্ডন স্মোক মূলত নিম্নলিখিতগুলির কোন প্রকার দহনের কারণে ঘটেছিল? কয়লা, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, পেট্রোল? সঠিক অপশনটি হলো কয়লা। কোন সদ্য সংগৃহীত বজ্র পদার্থে সব থেকে বেশি আর্দ্রতা থাকে? ঝোপঝাড়, কর্নস্টক, ফলের বজ্র পদার্থ নাকি কাগজের বজ্র? সঠিক অ্যান্সারটি হলো ফলের বজ্র। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সব থেকে বেশি ক্ষতিকারক? পশুর বজ্র পদার্থ, অতিরিক্ত সার, গৃহস্থালির পয় নিকাশন ব্যবস্থা নাকি জৈব পচনশীল নয় এমন বজ্র পদার্থ? সবচেয়ে ক্ষতিকারক হলো জৈব পচনশীল নয় এমন বজ্র পদার্থ, যেটাকে নন বায়োডিগ্রেডেবল বলা হয়ে থাকে। যেমন হচ্ছে প্লাস্টিক, যতই তুমি মাটিতে ফেলে দাও না কেন সেটা কিন্তু মিশবে না, আর তাই কিন্তু সেটা সব থেকে বেশি ক্ষতিকারক। নিচের কোনটি পোড়ানোর ফলে প্রথম উৎপন্ন হয়, যেটা কিনা আবার নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই দরকার? মিথেন, ফ্লাই অ্যাশ, কম্পোস্ট, বায়োগ্যাস? সঠিক অপশনটি হলো ফ্লাই অ্যাশ। কোন ধরনের বজ্রকে পৌর কঠিন বজ্র বলা হয়ে থাকে? বিপজ্জনক, অবিপজ্জনক, বা যেটাকে হ্যাজার্ডাস, নন হ্যাজার্ডাস বলছি, পৌর এলাকা থেকে উৎপন্ন কঠিন বজ্র পদার্থ নাকি পৌরসভার আওতাধীন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো রয়েছে সেখান থেকে যে সমস্ত কঠিন বজ্র পদার্থ উৎপন্ন হয়ে থাকে? খুব স্বাভাবিকভাবে মিউনিসিপ্যালিটি সলিড ওয়েস্ট বা পৌর কঠিন বজ্র বলা হয়ে থাকে পৌর এলাকা বা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে যে সমস্ত কঠিন বজ্র পদার্থ উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, ফ্লাই অ্যাশ মূলত কি দ্বারা গঠিত? SiO2 এবং AlO2O3, ক্যালসিয়াম কার্বনেট, MgO3 নাকি সোডিয়াম ক্লোরাইড? সঠিক অপশনটি হলো ফ্লাই অ্যাশ সাধারণত সিলিকন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা গঠিত। সঠিক অ্যান্সারটি হলো SiO2 এবং Al2O3। ওকে, এটার রাইট অ্যান্সারটা ছিল পৌর এলাকা থেকে উৎপন্ন সকল কঠিন বজ্র পদার্থ। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, নিচের কোনটিকে সাধারণত কঠিন বজ্রের উপাদান হিসেবে বিবেচনা করা হয় না? কাগজ, প্লাস্টিক, মাটি, ধাতু? সঠিক অপশনটি হলো মাটি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে কোন দেশ সব থেকে বেশি ফ্লাই অ্যাশ উৎপন্ন করে? সঠিক অ্যান্সারটি হলো ভারত। EIA, যার ফুল ফর্ম হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই জাতীয় ফুল ফর্মগুলো তোমরা কিন্তু অবশ্যই মডিউলের সাথেই পেয়ে যাবে। যারা যারা আমার কাছ থেকে মডিউল নিতে চাইছো, ওপরের স্ক্রিনে মেনশন করো, হোয়াটসঅ্যাপে কল করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। কিভাবে কি পাবে সেগুলো কিন্তু আমি তোমাদের গাইড করে দেবো, যেখানে এনভায়রনমেন্ট রিলেটেড যত ধরনের ফুল ফর্ম রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটা জায়গায় পেয়ে যাবে। ইআই প্রক্রিয়ার কোন পর্যায়ে মূল সমস্যা বা উদ্বেগ এগুলো চিহ্নিত করা হয়? স্ক্রিনিং, স্কোপিং, প্রভাব বিশ্লেষণ নাকি পর্যবেক্ষণ? সঠিক অ্যান্সারটি হলো স্কোপিং পর্যায়ে। দ্য পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1991 কোন দুর্যোগের প্রতিক্রিয়ায় প্রণীত হয়েছিল? ভোপাল গ্যাস, চেরনোবিল ডিজাস্টার, উত্তরাখণ্ড ফ্লাড নাকি ভারত মহাসাগরের সুনামি? সঠিক অ্যান্সারটি হলো ভোপাল গ্যাস ট্র্যাজেডি। EIA, এই প্রক্রিয়ার কেন্দ্রীয় নীতি কোনটি? সঠিক অপশনটা হলো সতর্কতামূলক নীতি বা প্রিকশনারি প্রিন্সিপাল। এবং আজকের মক টেস্টের বা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বলতে পারো, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়? জলদূষণ, পরিবেশ সুরক্ষা আইন, বায়ু দূষণ নাকি বন সংরক্ষণ আইন? সঠিক অ্যান্সারটি হলো জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন, যেটা কিনা 1974 হয়েছিল, সেটাই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এই প্রথম আইনটা প্রতিষ্ঠিত হয়। ওকে,
তো আজকের ক্লাসে আমি 15টা কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করলাম। এই প্র্যাকটিস সেটে তোমরা টোটাল 60টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। ওকে, এবং লাস্ট পেজে তোমাদের রয়েছে 60টা কোশ্চেন রিলেটেড যে অ্যান্সারটা হয়, অ্যান্সারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। এভাবে তোমরা প্র্যাকটিস সেট 1 থেকে 10 পর্যন্ত পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা জানতে হলে ওপরের স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আশা করব আজকের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।